ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামিন। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 সিরিজ হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন শান্ত। বলেন, ব্যক্তিগত কোনো কারণ নয়, দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত। ড্রেসিং রুমে 3 ক্যাপ্টেন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটার। পরিসংখ্যানের বিচারে শান্তই টেস্টে দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন। কলম্বো টেস্টে বাংলাদেশের পরাজয় যেমন অনুমিত ছিল, তেমনি গুঞ্জন ছিল এই টেস্টের পরেই অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সেই গুঞ্জনই যে হলো সত্যি। সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সেই ঘোষণা। সাদা পোশাকে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন শান্ত। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। ব্যক্তিগত কোনো কারণ নয়, দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত জানালেন শান্ত। বললেন, ড্রেসিং রুমে 3 জন অধিনায়ক থাকাটা উচিত মনে করেন না তিনি। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। অল্প কিছু সময় আগেও 3 ফরম্যাটই বাংলাদেশের অধিনায়কত্ব ছিল শান্তর কাঁধে। এরপর টি-20 দলের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। সবশেষ গেল 12ই জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের নাম। এবার বাকি টেস্ট ফরম্যাট থেকে নিজেই সরে গেলেন শান্ত। বিদায় নেওয়ার আগ পর্যন্ত টেস্টে 14 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। বাংলাদেশের হয়ে যা 5ম সর্বোচ্চ। এর মাঝে তার অধীনে টাইগাররা জয় পেয়েছে 4 ম্যাচে। টেস্টে বাংলাদেশের হয়ে 1-এর অধিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল নাজমুল হোসেন শান্ত। টেস্টে তার অধীনে 30% ম্যাচেই জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়কের বিদায়টা অবশ্য সুখকর হলো না। কলম্বোতে হতাশাজনক এক পরাজয়ের মধ্য দিয়েই টেস্টে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন এই বাঁহাতি ক্রিকেটার। এবার নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো, শ্রীলঙ্কা। শান্তর এই ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনের প্রেক্ষাপট কি? 2 ফরম্যাটের নেতৃত্ব পাবেন বলেই ক্যাপ্টেন্সিতে রাজি হয়েছিলেন নাজমুল শান্ত। সেই প্রতিশ্রুতি ভঙ্গই শান্তকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছে। এই ঘটনা বোর্ড পরিচালকদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। সাকিব তামিমের মতো ড্রেসিং রুমে দেখা দিতে পারে শান্ত মিরাজ পৈরিতাও। বোর্ড মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে সিদ্ধান্তে এসছেন 3 ফর্মে 3টা ক্যাপ্টেন্সি দেওয়া হবে। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। বোর্ড পরিচালকরা চেয়েছিলেন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। নাজমুল হোসেন শান্তর সেখানেই আপত্তি। ফলাফল, টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে শান্তর পদত্যাগ। কিন্তু প্রশ্ন ওঠে, ঘটনা কি শুধুই তাই, নাকি লুকিয়ে আছে অপমানের না শুকানো ক্ষত? 2022-এর ঘটনা। অ্যাশওয়েল প্রিন্স থাকার পরও বিসিবির ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দেয় বিসিবি। ফলাফল, রাগে দুঃখে চাকরি ছাড়েন প্রিন্স। মাস 6 পরে টেকনিক্যাল কনসালটেন্ট নাম দিয়ে টি-20-র হেড কোচের দায়িত্ব দেয়া হয় শ্রীধরন শ্রীরামকে। রাসেল ডমিঙ্গো তখনও বাংলাদেশের হেড কোচ। ঘটনা দুটোর সঙ্গে শান্তর ঘটনার খুব বেশি পার্থক্য নাই। 2 ফরম্যাটের নেতৃত্ব পাবেন বলেই অধিনায়কত্বে রাজি হয়েছিলেন শান্ত। বোর্ড সভাপতি বদলের পর ইমার্জেন্সি মিটিংয়ে সিদ্ধান্ত আসে ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তকে না, বিবেচনা করা হবে মেহেদী হাসান মিরাজকে। তবে সেই সিদ্ধান্তে একটা নোটও লিখেছিলেন পরিচালকরা। দুজনই রাজি হলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বোর্ড মিটিংয়ের পরে বোর্ডে একদম রেকর্ডেড যে এই সিদ্ধান্ত বলবৎ তখনই হবে যখন দুজনের সাথে আলাপ আলোচনা করে তাদের মধ্যে এটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে যদি তারা অ্যাগ্রি করে। প্রেসমিটের পরে বোথ শান্ত এবং মিরাজ দুজনই ক্রিকেট অফিসের চেয়ারম্যানের সাথে মৌখিক সাক্ষাৎ করেছেন। দ্য হোল ম্যাটার ওয়াজ ডিসকাসড অ্যান্ড মিউচুয়ালি অ্যাগ্রিড।
কথা ছিল শান্ত মিরাজের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন নাজমুল আবেদিন ফাহিম, তবে জানা গেছে আলাদাভাবে না, একই সাথেই হয়তো দুজনের সঙ্গে কথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। বন্ধুত্ব রক্ষার খাতিরেই হয়তো সেদিন ফাহিমের প্রস্তাবে রাজি হয়েছিলেন শান্ত। শেষমেশ প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষতই শান্তকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করেছে। এমনকি এই ঘটনা বোর্ড পরিচালকদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। সাকিব তামিমের মতো ড্রেসিং রুমে দেখা দিতে পারে শান্ত মিরাজ বৈরিতাও। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেক সময় হেরেও জিতে যাওয়া যায়। অধিনায়কত্ব ছেড়েই যেন জিতে গেলেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে কলম্বো টেস্টেই ক্যাপ্টেন্সি ছাড়বেন শান্ত, জানতেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এমনটা না হলেই ভালো হতো মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। ক্যাপ্টেন্সি নিয়ে মিরাজ শান্ত দুজনের সাথে হয়েছিল আলোচনা। টেস্ট নিয়ে ভিন্ন ভাবনা ছিল শান্তর, বললেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান। হুট করেই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বকে বিদায় বলে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগ থেকে অধিনায়কত্ব ইস্যুতে সরগরম ছিল দেশের ক্রিকেট পাড়া। সেই ইস্যুর যেন সমাপ্তি হলো শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে। যদিও শান্ত এই ম্যাচে অধিনায়কত্ব ছাড়বেন জানতেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এমনটা না হলেই ভালো হতো বলছেন নাজমুল আবেদিন ফাহিম। আজকে এটা করবে এটা আমি আশা করিনি। টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটার আগ্রহ শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে কিছু, বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে নেওয়া হয় শান্তর। মূলত 3 ফরম্যাটে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা বিসিবির। যদিও শান্ত তাতে একমত নন বলেও জানান সংবাদ মাধ্যমে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন অধিনায়কত্ব ইস্যুতে দুজনের সাথেই হয়েছে আলাদা বৈঠক। হ্যাঁ, সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং ওর রোলটা কি থাকবে সে সময়টা সেটা ওকে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিরাজ, যাকে বলা হয়েছে যে তাকে ওডিআই ক্যাপ্টেন করা হয়েছে। কেনই বা হুট করে শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সে নিয়েও আছে প্রশ্ন। তবে ওই ঘটনার পরেই টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে শান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন নিজের ভাবনা। ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেই অবদানটা ও দলের জন্য রাখবে। এক ফরম্যাটে নতুন অধিনায়ক মিরাজের আগমন তো আরেক ফরম্যাটে শান্তর প্রস্থান। বিসিবির সাথে শান্তর চিন্তাধারার অমিলটা স্পষ্ট। তবে হুট করে এভাবে শান্তদের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ভালো বার্তা নয় দেশের ক্রিকেটের জন্য। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা বসেছিল রংপুরে। দিনভর 6টি ইভেন্টে যোগ দেন খুদে ক্রিকেটের অভিভাবকরা। বিশেষ করে হিট দ্য স্টাম্প, পেস চ্যালেঞ্জ এবং অভিভাবকদের কোচিংয়ের বিষয় ছিল আলোচনায়। বোর্ড সভাপতি জানিয়েছেন ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার সঙ্গে তুলে আনতে চান নতুন প্রতিভা। 3, 2, 1, go! শনিবার সকাল 9টায় বিসিবি বোর্ড সভাপতির উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামির কাউন্টডাউনে রংপুর ক্রিকেট গার্ডেনে উদ্বোধন হয় টেস্ট ক্রিকেটে অন্তর্ভুক্ত হওয়ার বর্ণিল 25 বছর পূর্তি উৎসব। উদ্বোধন করেন বিসিবি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তুমুল করতালিতে বাতাসে ছড়িয়ে যায় আনন্দের ঢেউ। উৎসব উদ্বোধনের পর তিনি অনূর্ধ্ব 12 ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন সহ বর্তমানে নারী দলে খেলা সুমনা আখতার ও সোবহানা মুস্তারিকে নিয়ে। খুদে ক্রিকেটাররা আয়োজনে অংশ নিয়ে মহা খুশি। কমেন্ট্রি স্কিলে অংশ নিয়ে প্রত্যাশার ডালপালা বাড়ন্ত হয়ে ওঠে নতুন ধারাভাষ্যকারদের। টেস্ট ক্রিকেট বিষয়ক ছবি আঁকা প্রতিযোগীরাও ছিল ভীষণ আনন্দিত। এই আয়োজনটাও সুন্দর, ভালো লেগেছে। এখানে আমি খেললাম এখনই। এই প্রথম মনে হয় ক্রিকেট জগতে সরাসরি বোর্ড থেকে এই কমেন্টেটর বা ধারাভাষ্যকারদের একটা অনুমোদনা তৈরি করার জন্য যে হান্টের একটা অংশ হিসেবে এই স্পোর্টসে এটা একটা স্পিরিট বয়ে আনবে। নতুন করে আরো কিছু ধারাভাষ্যকার বের হয়ে আসুক যারা ধারাভাষ্য দিয়ে ক্রিকেটকে আরো বেশি মুগ্ধ করতে পারবে। টেস্ট ক্রিকেটের ছবি ভালো লাগতেছে।
টানটান উত্তেজনা ছিল, স্ট্যাম্পে সরাসরি আঘাত এবং বোলারদের জন্য গতির পরীক্ষার চ্যালেঞ্জ পর্বে। ক্রিকেট মেন্টরিংয়ে বেসিক কোচিং নিয়ে খুবই আশাবাদী অভিভাবকরা। সবার দাবি আয়োজন অব্যাহত রাখতে হবে। পেস হ্যান্ডে অংশ নিলাম, আয়োজনটা খুব ভালো লাগলো। এরকম আয়োজন হলে ভবিষ্যতে আরো ভালো হবে, পেস বাংলাদেশে বাইরে হবে। প্রত্যেক বছরে করলে ভালো হয়, কারণ এখান থেকে অনেক উদীয়মান ফাস্ট বোলার বাইরে হবে, যারা 130 প্লাস 135 প্লাস যেগুলো বোলার বল করবে। এই ফার্স্ট অনেক সুন্দর একটা আয়োজন আমার রংপুরে আমি দেখলাম। খুবই ভালো একটা আয়োজন ছিল আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, ওদের ভবিষ্যতের জন্য। এটা হওয়া ভালো, মাঝে মাঝে হলে আমরা খুশি হই। নতুন পুরাতন ক্রিকেটার, অভিভাবক, দর্শনার্থী, সংগঠক ও আয়োজকদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী রংপুর ক্রিকেট গার্ডেন। রংপুরের ক্রিকেটের উন্নয়নে যা যা প্রয়োজন সেটা করার প্রতিশ্রুতি দেয় জেলা প্রশাসন। আর বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটকে তৃণমূলে কানেক্ট করাই মূল লক্ষ্য। ক্রিকেটের পাশে আছি, আমরা ক্রিকেটের পাশে থাকবো ইনশাআল্লাহ স্যার। আপনি স্যার আমাদের ক্রিকেটের রংপুর জেলার ক্রিকেটের জন্য যা করা দরকার আপনারা বলবেন, আমরা করবেন ইনশাআল্লাহ। খালি স্যার আপনাদের উদ্যোগ নিতে হবে, আমরা আছি। শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে, চিটাগাংয়ের টিম ঢাকা থেকে বসে করে দেবে। এখানে একটা বিসিবি থাকবে, এখানকার সিলেকশন কমিটি থাকবে, এখানকার এজ গ্রুপ টিম থাকবে, এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় দল থাকবে, রংপুরের জাতীয় দল থাকবে, যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে। রংপুর থেকে বাস ভরে ভরে মানুষ রাজশাহীতে খেলতে যাবে, খেলা দেখতে যাবে। আমরা চাচ্ছি যে একটা লোকাল ক্রেজ, যেটা নাকি আপনারা ট্রু সাপোর্টার হবেন। দিনভর আয়োজন শেষে শেষ বিকেলে বিতরণ করা হয় পুরস্কার। এর মাঝেই আসে শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার খবর। বিসিবি সভাপতিকে পেয়ে জানতে চাওয়া হয় এ বিষয়ে তার প্রতিক্রিয়া। সরকার, মাঝারুল মান্নান, যমুনা স্পোর্টস, রংপুর। শেষ হয়েছে বাফুফের নেক্সট গ্লোবাল স্টার বাছাইয়ের প্রথম দিনের ট্রায়াল। শনিবার সকালে অনূর্ধ্ব-19 বিভাগে 23 জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছেন। বিকালে হয়েছে সিনিয়র দলের 25 জন ফুটবলারের ট্রায়াল। বাংলাদেশের গরম এবং আর্দ্র আবহাওয়ার সঙ্গে আগত ফুটবলারদের মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে, তবে মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। ট্রায়ালে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। রবিবার এবং ক্লোজ ডোর ট্রায়াল। শেষ দিনে 30 জন খেলোয়াড়দের ভাগ করে পূর্ণাঙ্গ একটি ম্যাচ খেলানো হবে। এই ম্যাচটি উন্মুক্ত থাকবে সাংবাদিক, ক্লাব প্রতিনিধি এবং খেলোয়াড় পরিবারের সদস্যদের জন্য। এই ট্রায়ালে অংশ নিয়েছেন 14 দেশ থেকে আসা 48 ফুটবলার, যাদের বয়স 14 থেকে 27 বছর। ট্রায়াল শেষে বাছাই করা হবে সম্ভাবনায় ফুটবলারদের এবং পছন্দের ক্লাব ফুটবলারদেরকে নিতে পারবেন নিজ দলে। রবিবার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থমুন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ম্যাচ শুরু হবে। র্যাঙ্কিংয়ের বাংলাদেশের চাইতে 36 ধাপে এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র্যাঙ্কিং 128তম আর বাহরাইন আছে 92 নম্বরে। তবে বাস্তবে আফিদা, ঋতুপর্ণারা মাঠের লড়াই বেশি এগিয়ে। এই ম্যাচেও ফেভারিট বাংলাদেশ। বড় কোনো অঘটন না ঘটলে ম্যাচ জিততে প্রত্যয় বাংলাদেশ হেড কোচ পিটার বাটলার। ম্যাচের আগে শনিবার সকালে শেষবারের মতো অনুশীলনের নামে বাংলার জয়িতারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই জানিয়েছেন দুই দলের কোচ। বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তান 3 দেশই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা জয় দিয়ে এই আসর শুরু করতে আশাবাদী। আমাদের সেই সামর্থ্য আছে। বিশেষ করে শেষ কয়েক মাসে মেয়েরা কঠিন পরিশ্রম করেছে। ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন তাসকিন আহমেদ এবং নাইম শেখ। শনিবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে দেশ ছেড়েছেন তাসকিন এবং নাইম। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছিলেন তাসকিন। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় ইনজুরিতে পড়েন। সেই ইনজুরির কারণে মিস করেন জিম্বাবুয়ে, ইউএই এবং পাকিস্তান সিরিজ। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও। আর 1 বছর পর জাতীয় দলের নাইম সবশেষ 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি20 সিরিজে সুযোগ পেয়েছিলেন। এই বাঁহাতি দুটি সিরিজই জেতার লক্ষ্য তাসকিনদের। আলহামদুলিল্লাহ, আমি অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় 3 মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। অ্যাজ এ টিম ম্যান আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো। আমরা টেস্ট সিরিজে ওই এক্সপেরিয়েন্সটা মিস করেছি। আপনার মুস্তাফিজের নিশ্চয়ই ওয়ানডে টি20 সিরিজে আপনি ওই জিনিসটা কাজে লাগাবেন না? ইনশাল্লাহ, আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার। এটা আসলে কেনা যায় না, এটা সময়ের ব্যাপার। আর বাকি যারাও খেলছে দেয়ারও ভেরি গুড প্রসপেক্ট, একটু সময়ের ব্যাপার। গ্র্যাট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী 30 জুন চীনের দাংহুর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী এবং পুরুষ হকি দল। সীমাবদ্ধতার মাঝেও ভালো ফলাফলের প্রত্যাশা করছেন
হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এদিকে ৩ জুলাই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন জাপান নারী দলের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রায় 9 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি। সবশেষ 2016-র এই আয়োজনে ঢাকায় রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। এবারের আসরে ছেলেদের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিচ্ছে মেয়েদের দল। পুরুষদের পুল এতে বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। আর নারীদের গ্রুপে জাপান, হংকং ও উজবেকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান। নারী ও পুরুষ দলে অধিনায়কদের সাথে জার্সি উন্মোচন করেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সীমাবদ্ধতার মাঝেও দলগুলোর লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি। যদি আমি খেলা দেখার সময় বুঝতে পারি যে না, তোমাদের বেস্ট পারফরমেন্স তোমরা দিতে পারছো না বা তোমাদের ডিসিপ্লিন ইস্যু আছে, তাহলে কিন্তু এটা আমাকে খুব আহত করবে বা আমি দুঃখ পাবো সেই ব্যাপারে। তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স করো, তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি জানি যে তোমাদের মধ্যে যে স্পৃহা আছে, যে শক্তি আছে, সেই শক্তি যদি তোমরা ঠিকভাবে ব্যবহার করো, তাহলে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা তোমরা করতে পারবে। হকির যে কোনো ক্যাম্পের জন্য ফান্ডিংয়ের অভাবকে মূল অন্তরায় বলছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। নভেম্বরে যুব হকি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হতে যাওয়া ক্যাম্পকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। যেখানে সারা বছর আগে একটা বা দুইটা টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতাম, এই বছর আমরা ওমান থেকে নিয়ে আমাদের 5টা টুর্নামেন্টে পার্টিসিপেট করবো। নিরলস প্রশিক্ষণের জন্যই কিন্তু আমরা ওমানে ভালো করে আজকে ওয়ার্ল্ড কাপ পাচ্ছি। তো ওয়ার্ল্ড কাপ ইজ এ বিগার চ্যালেঞ্জ, ওটা আমাদের প্রায়োরিটি নম্বর 1। অনূর্ধ্ব 18 এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে 2 মাসের অনুশীলন ক্যাম্প করে নারী ও পুরুষ দল। সামর্থ্যের সবটুকু দিয়ে সেরা অর্জনের লক্ষ্য তাদের। আমরা নিজেদের মধ্যেই ভাগ করে আমরা ম্যাচ খেলি আর কি, ওইরকম আর কি। তো আমাদের তো খেলার তো কোনো সুযোগ নাই, কারণ বাইরে তো কোনো টিম নাই নারী। চ্যাম্পিয়ন তো সবার স্বপ্ন থাকে, চ্যাম্পিয়ন। যেহেতু আমি হচ্ছে ক্যাপ্টেন, ফার্স্টবারের মতো বাংলাদেশের আন্ডার 18-এর ক্যাপ্টেন। আমি 21 খেলছি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, হচ্ছে সেমিফাইনাল। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী 30 জুন চীনের দাজহুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব 18 দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আইপিএলকে টেক্কা দিতে 6,000 কোটি টাকা টি-20 ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে সৌদি আরব। সেই পরিকল্পনায় পথের কাঁটা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইংলিশ ক্রিকেট বোর্ড। নিজেদের ক্রিকেটারদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা, কারণ সৌদি টি-20 লিগ আলোর মুখ দেখলে ভাটা পড়তে পারে আইপিএল এবং দ্য 100-এর জনপ্রিয়তায়। তাই তো প্রস্তাবিত টি-20 লিগটি রুখে দিতে একজোট হয়েছে ক্রিকেটের প্রভাবশালী দুই বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় আসছে বড় পরিবর্তন। এই চমক আসতে যাচ্ছে সৌদি আরবের হাত ধরে। ফুটবলের পর এবার দেশটির নজর পড়েছে ক্রিকেটের দিকে। সৌদি টি-20 লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন এসআরজে স্পোর্টস। টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরে 4টি ভিন্ন সময়ে 4টি ভিন্ন দেশে হবে এই টুর্নামেন্ট। দেশটির ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে 6,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে দেশটির। বিশ্বজুড়ে রমরমা অবস্থা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোর। এতে সবচেয়ে বড় প্রভাব আইপিএলের, যেখানে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। থাকবেন নাই বা কেন? আইপিএল মানেই তো অর্থের ঝনঝনানি, ব্র্যান্ড ভ্যালু ও জাঁকজমক আয়োজনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত এই টুর্নামেন্টটি। তবে সৌদি টি-20 লিগ আলোর মুখ দেখলে ভাটা পড়তে পারে আইপিএলের জনপ্রিয়তায়। শুধু তাই নয়, হুমকির মুখে আছে ইংল্যান্ডের দ্য 100-ও। কারণ আইপিএলের মাধ্যমে বিসিসিআই ও দ্য 100-এর মাধ্যমে ইসিবির আয়ের অঙ্কটা বেশ বড়। তাই তো প্রস্তাবিত টি-20 লিগটি রুখে দিতে একজোট হয়েছে ভারত ও ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় নতুন লিগের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ইসিবি। পরিকল্পিত টুর্নামেন্টটি মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রভাবশালী দুই ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, আইসিসির কাছে লিগটির অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে তারা। প্রস্তাবিত লিগের ক্ষেত্রে বিসিসিআই ও ইসিবির এমন অবস্থান সৌদি আরবের জন্য বড় ধাক্কা। তবে ভারত ও ইংল্যান্ড না থাকলেও সৌদি আরব পাশে পেয়েছে অস্ট্রেলিয়াকে। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলকে ম্যাচে 4 জনের বেশি বিদেশি খেলতে দেওয়া হয় না। সৌদি আরবের নিজস্ব ক্রিকেটার কম থাকায় ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়দের অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ ফেলবে দেশটির লিগ আয়োজনকে। প্রতি দলে 7 জন স্থানীয় ক্রিকেটার রাখা এবং ভারত ও ইংল্যান্ডের মতো দুটি বড় দলের খেলোয়াড় না থাকায় আগ্রহ কমে যেতে পারে পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। সব মিলিয়ে সৌদি আরবের পরিকল্পিত টি-20 লিগের ভাগ্যে কি আছে সেটাই এখন দেখার বিষয়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।